স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনার আগে জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো যদি একটু দেখে নিই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, পুষ্টির ঘাটতিও হামে মৃত্যু বাড়াচ্ছে। টিকা না পাওয়া শিশুরা হামে আক্রান্ত হচ্ছে, মৃত্যু হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন অপুষ্টি শিশুদের মধ্যে অবস্থা আরও নাজুক করে তুলেছে। এবং শান্তি আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র ইরান পরিস্থিতি নিয়ে খবর। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি জামাত লড়াই। ইসির সার্ভারে নেই ১০০ কোটি নাগরিকের ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশের প্রতিচ্ছবি। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, শয্যা নেই, যন্ত্র নষ্ট, দালালের রাজত্ব, হাসপাতালে যেন এখন রোগশয্যায়। পশ্চিমবঙ্গে বিজেপির শাসন, শুভেন্দুই মুখ্যমন্ত্রী, নতুন মন্ত্রিসভার শপথ আজ। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, বিচারের অপেক্ষায় ৩৬১ ভুক্তভোগী। ফ্যাসিবাদী আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়তে গেস্টরুম গণরুমে নির্যাতন, এই নিয়ে প্রতিবেদন। এবং শ্রমিক অসন্তোষে ফায়দা লুটতে সক্রিয় স্বার্থান্বেষী মহল, গোয়েন্দা প্রতিবেদন নিয়ে একটি প্রতিবেদন আছে আমার দেশে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, গুজবকারীরা মানসিক অসুস্থ, গুজবেও ছড়াচ্ছে অসুস্থতা। শুভেন্দুই মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গে বিজেপির শাসন শুরু আজ। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, লাগামহীন সাইবার বুলিং, সমাজ মাধ্যমে অসামাজিকতা এবং সর্বোচ্চ ভুল তথ্য ছড়াচ্ছে ফেসবুক, ইউটিউব। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, ভারত ও চীনের 4 কেন্দ্রে বিদ্যুতের দাম অস্বাভাবিক। হাওড়ে বিপর্যয়, চাপে পড়তে পারে খাদ্য নিরাপত্তা। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বাড়ছে সশস্ত্র ছিনতাই, হত্যা, রাজধানীর যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই নিয়ে প্রতিবেদন আছে কালের কণ্ঠে। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু, তামিলনাড়ুর থালাপতি। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা, হামের প্রাদুর্ভাব রোধের পাশাপাশি ডেঙ্গুর জন্য প্রস্তুতি। গতকাল আরও 6 জনের মৃত্যু। সব হামের রোগীর হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই বলছেন চিকিৎসকরা। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, মাধ্যমিক ও কলেজে শিক্ষার্থীর হার বেশি হলেও শিক্ষকতা ও নেতৃত্বে পিছিয়ে নারীরা। উৎসবের সময়ও গাড়ি চলাচল বাড়ে না কর্ণফুলী টানেলে। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, জাতিসংঘের প্রশ্নবিদ্ধ ভূমিকা এবং মঈনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ। এবং সংগঠন চাঙ্গা করতে নেতাদের সঙ্গে বসছেন তারেক রহমান। এবং কাঁথি থেকে বাংলার মসনদে আজ ব্রিগেডের শপথ, থাকছেন নরেন্দ্র মোদী। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, সিভিল অ্যাডমিন টপ পোস্ট, ফ্রাস্ট্রেশন গ্রোজ ওভার কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট। ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, প্রমিসেস অন পেপার, চ্যালেঞ্জেস অন রোড। এবং নিউ এজের প্রধান শিরোনাম, সাইবার ক্রাইমস গো আনঅ্যাবেটেড। এই ছিল জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। স্টুডিও আলোচনা শুরু করতে চাই ছাত্র দলের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী। হামের মৃত্যু এ পর্যন্ত, হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 343। আজকে প্রথম আলো প্রতিবেদন করেছে যে এক তো টিকার সময় মতো না নেওয়া এবং পুষ্টির যে ঘাটতি, সব মিলিয়ে এই যে হামের যেই পরিস্থিতি দাঁড়ালো এবং যে মৃত্যু, শিশু মৃত্যু, যদিও বারবার বলা হচ্ছে গত কয়েক দিন ধরে যে জন্য অন্তর্বর্তী সরকারের দায় আছে, তার আগের সরকারের দায় আছে, কিন্তু এই সরকারেরও তো আরেকটু কি তড়িৎ পদক্ষেপ এবং আরও কিছু পদক্ষেপ নেওয়া দরকার ছিল কিনা, দরকার আছে কিনা। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা আমাদের শ্রোতা শুনছেন আমাদেরকে সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। আজকে আমাদের এই দেশের যে হামকে ঘিরে যে অবস্থা, স্বাস্থ্য খাতে বিশেষ করে শিশুদের ব্যাপারে, শিশুরা তো আমাদের খুবই একটা স্পর্শকাতর একটা ব্যাপার। প্রত্যেক পরিবারের জন্য তার শিশু খুব গুরুত্বপূর্ণ এবং এই শিশুরাই ভবিষ্যতের নাগরিক, ভবিষ্যতের আমাদের ধারক বাহক হবে সব কিছুই। তো এখন হাম যে প্রাদুর্ভাব এখানে শুরু হয়েছে, এটা অ্যাকচুয়ালি আগের থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু সতর্ক করেছিল সেই আওয়ামী লীগ সরকারের সময় থেকে, কিন্তু তারা কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি। তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা বলেছে, তারাও কোনো পদক্ষেপ নেয়নি। তাই এই যে বিশাল সময়, এই সময়টা এখন এসে পড়েছে নির্বাচিত বিএনপি সরকারের মাত্র আড়াই মাসের সরকার। কিন্তু তারপরেও আমি মনে করি বিএনপি তারা এই হামের ব্যাপারে প্রচুর কর্মতৎপরতা দেখিয়েছে এবং ঐকান্তিকতা দেখিয়েছে, আন্তরিকতা দেখিয়েছে। আমি মনে করি সমস্ত হসপিটালগুলোকে এবং ডাক্তারদের আরও সহযোগিতার হাত সম্প্রসারণ করতে হবে,
ধরুন আপনার একটা শিশুকে টিকা দেওয়া হলো, একটা টিকায় যথেষ্ট নয়, তারপর তাকে যে হসপিটালে রাখে তার পরিচর্যা, তার সেখানে ডাক্তারদের, নার্স হইতে আরম্ভ করে নার্সদের সহযোগিতা বিশাল একটা ব্যাপার। আমাদের দীর্ঘ সময় ধরে স্বাস্থ্য খাতের যে আসলে একটা ভঙ্গুর অবস্থা, যে দেখেন যুগান্তর একটি প্রতিবেদন শিরোনাম ছিল শয্যা নেই, যন্ত্র নষ্ট, দালালের রাজত্ব, যে হাসপাতালগুলো এখন হাসপাতালগুলোর ব্যাপারে আমি আসছি, রাজধানীর 4টি সরকারি হাসপাতালগুলোতে আসছি। এই হাসপাতালগুলোতে একটা বিশাল অব্যবস্থা। এই অব্যবস্থা আজকে নতুন নয়, এই ব্যবস্থা দীর্ঘদিন থেকে চলছে। এটা সবাই মুখে বলে কিন্তু কাজে কেউ কার্যকরী করে না। এই হাসপাতালগুলোতে যে বিভিন্ন যে এক্সরে মেশিন বলেন, এমআরআই মেশিন বলেন, বিভিন্ন রকম যে মানে আমাদের আধুনিক প্রযুক্তি যেগুলি এইসব হসপিটালগুলিতে আছে, সেগুলি তারা ব্যবহার করছে না, ফেলে রাখছে। অনেক হসপিটাল আছে প্যাকেট যেভাবে আনছে সেভাবে রয়ে গেছে, প্যাকেটও খোলে নেই। তাহলে এই অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে না কেন সরকার? আমি এই সরকারের কাছে বলবো যে আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। দেখি কয়টার হসপিটালে আপনারা কি শাস্তির ব্যবস্থা করেন এইসব কারণে, দেখি আমরা দুই একটা অন্তত এক্সাম্পল দেখান। স্বাস্থ্যমন্ত্রী তৎপর আছে, তৎপর থাকতে কিছু অ্যাকশন করতে হবে, কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, প্রশাসনিক এবং কতগুলি পদক্ষেপ নিতে হবে। তা নাহলে তো এটা আপনার জনসমক্ষে এটা প্রমাণ হচ্ছে না যে আপনার যারা এগুলা করছে তাদের বিচার হচ্ছে না। আর এগুলো ডাক্তাররা করে বা এইসব হসপিটালগুলো তো করে কি, বিভিন্ন টেস্ট এইগুলো যে কাজগুলি রোগী ধরে অন্যত্র দেওয়া যায়, ওই বিভিন্ন তাদের প্রাইভেট ক্লিনিকে নেওয়া যায়, সেখানে তারা এগুলা থেকে টাকা রুজি করে। এটা একটা সাংঘাতিক একটা মানে অমানবিক একটা কাজ করতেছে। এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আর টিকার হামের টিকার যোগান আরও তড়িৎ গতিতে যোগান করে ব্যাপকভাবে হামের টিকা দিতে হবে এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। জি, আপনার আবুল কাসেম চৌধুরী, আপনি জানেন যে এই যে দীর্ঘ সময় ধরে আমরা যখনই আমাদের রাজনৈতিক ইতিহাসে যেই দল যখন ক্ষমতায় এসেছে, আমরা দেখেছি যে দল ক্ষমতায় এলে পরে এক ধরনের সরকার পরিচালনায় ব্যস্ততা বেড়ে যায়, দল কেমন যে একটু অবহেলা বা অবহেলিত থেকে যায়, দলের শৃঙ্খলা বলি, দলকে গোছানো বলি, সেই জায়গায় এবার কিন্তু আমরা দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমান বাড়তি নজর দিচ্ছেন। কেন বলছে? তিনি কিন্তু দলকেও সুসংগঠিত করার উদ্যোগ নিয়েছেন এবং নানা পদক্ষেপের মধ্য দিয়ে আছেন। এই কথাটি মানে এজন্য বলছে, আমরা যখন আলোচনা করছি আর কিছুক্ষণ পরে দল সুসংগঠিত করতে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে ছাত্র দল বলি, স্বেচ্ছাসেবক দল বলি, যুব দল বলি, অর্থাৎ সামগ্রিকভাবে দলের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে কিন্তু এটি মত বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই যে দলকে গুরুত্ব দেওয়া, মানে আমরা বলি না অনেক সময় সরকারে গেলে দল সরকারে বিলীন হয়ে যায়, কিন্তু দলকেও যে গুরুত্ব দেয়, এই জায়গাটি যে প্রধানমন্ত্রী ধরতে পারলেন এবং নজর দিচ্ছেন, এই জায়গাটিকে আপনি কীভাবে দিচ্ছেন? প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক সুচিন্তিতভাবে তার পদক্ষেপগুলি নিচ্ছেন। এটা আমি ব্যক্তিগতভাবে অবজার্ভ করি এবং দেখি এবং সেগুলোর উপরে আমি চিন্তা ভাবনা করি। তো দলের ব্যাপারে তিনি যে সিদ্ধান্তগুলি নেবেন তার আগে উনি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সাথে কথা বলছেন, আলোচনা করছেন, তাদের কথা শুনছেন এবং সে অনুপাতে পরবর্তী পর্যায়ে উনি পদক্ষেপ নেবেন। এখন ধরুন বিএনপি গত 17 বছর যাবৎ কনফারেন্স করে নাই, তার কোনো মানে সেন্ট্রাল কমিটি গড়ে তোলার যে প্রক্রিয়া সেগুলি গণতান্ত্রিক পন্থায় করতে হবে, কাউন্সিল করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আমি স্মরণ করি, উনি একদিন আমাকে বললেন যে তোমাকে আমি ছাত্রদলের ঘটনা এটা সেই 79 বা 80 দিকের কথা বলছি। তা আমি বললাম স্যার না, আমাকে আপনি এইভাবে প্রেসিডেন্ট করেন না। তো বলছে কীভাবে? আমি বলছি কাউন্সিল করেন, গণতান্ত্রিক পন্থায় আপনি নেতা নির্বাচিত করেন। উনি সাথে সাথে অ্যাকসেপ্ট করলেন আমার কথা, বললেন ঠিক আছে, ওকে কাউন্সিল হবে। তো কাউন্সিলের মধ্যে আমি নির্বাচিত সেক্রেটারি হয়েছি, প্রেসিডেন্ট হয়েছি। পরবর্তী পর্যায়ে অনেক ঘাত প্রতিঘাত গেছে এই কাউন্সিল করতে। তো পার্টির ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ দলের মধ্যে গণতান্ত্রিক কেন্দ্রিকতা আনতে হবে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত করতে হবে নেতা। একেবারে সেই আপনার গ্রাম পর্যায় থেকে ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, তারপরে কেন্দ্রীয় পর্যায়ে আপনার নেতা নির্বাচন গণতান্ত্রিক পন্থায় করতে হবে। আপনার বিএনপির স্ট্যান্ডিং কমিটি নতুন করে সাজাতে হবে। আপনি দেখবেন যে কমিটি, ম্যাডাম খালেদা জিয়ার সময়ের একটা কথা আমি বলি, তিনি যখন আসলেন তখন স্ট্যান্ডিং কমিটি ও সেন্ট্রাল কমিটি এবং অঙ্গদলগুলোকে এইভাবে পুনর্গঠন করার উনি উদ্যোগ নিলেন এবং আমি ওনাকেও তখন বলেছি ম্যাডাম
আমি তখন ওনার সময় ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম। আমি ওনাকে বললাম, ম্যাডাম আপনি এই পার্টির ভিতরে গণতান্ত্রিক পন্থায় সকলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আপনি এই কমিটিগুলি তৈরি করেন, অঙ্গ দলের বিভিন্ন দলের এগুলো। তখন তিনি স্বেচ্ছাসেবক, মহিলা দল, যুব দল, তারপর কৃষক দল, শ্রমিক দল, যতগুলো অঙ্গ এগুলো সহযোগী তিনি সংগঠন গড়ে আছে। তুলেছেন। আজকে আমি মনে করি তারেক রহমানও এই অঙ্গ দলগুলি গড়ে তুলবেন সেইভাবে গণতান্ত্রিক পন্থায়। এবং ছাত্র দলের দেখেন কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত বা গণতান্ত্রিক পন্থায় নির্বাচন এখন আর হচ্ছে না অনেক দিন। যে জন্য ডাকসু, রাকসু, চাকসু এইসব ইউনিয়নগুলোতে ছাত্রদলের বিপুল ভরাডুবি পরাজয় হয়েছে। আমি মনে করি এই সংগঠনটাকে আমরা যেভাবে গড়ে তুলেছিলাম আবার সেভাবে মনোনিবেশ করতে হবে। একটা শক্তিশালী ছাত্র সংগঠন যদি থাকে, সেই সংগঠন থেকে নেতা তৈরি হয় এবং সে নেতৃত্ব জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে দিন পারে। শেষে দল এবং সবশেষে দেশ আমি মনে করি জনাব তারেক রহমান সেই কাজটা করতে পারবেন এবং সেটাতে তিনি মনোনিবেশ করেছেন খুব দ্রুত গতিতে। একটি আলোচনা আছে যে এই বছরের শেষ নাগাদ স্থানীয় সরকারের নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু হবে। সেই জায়গায় আজকের দলীয় নেতাকর্মীদের নির্দেশনাটাও তো নিঃসন্দেহে জরুরি। আমরা জানি যে স্থানীয় সরকার নির্বাচনে এই যে দলের ভিতরে মানে কোন দল বলি, তখন অনেক প্রার্থী থাকে, সেই জায়গাটি তো মনে হয় একটি দিক নির্দেশনা আসবে। স্থানীয় সরকার নির্বাচন খুব ইম্পর্টেন্ট এবং আমাদের এখানে একটা স্থানীয় সরকার ঘিরেই সেই ব্রিটিশ আমল থেকে নির্বাচন হচ্ছে এবং সেটা নিরপেক্ষভাবে নির্বাচনটা হয়, কোনো দলীয় প্রতীকে না। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দলীয় প্রতীক ব্যবহার করে এবং অন্যদেরকে ইলেকশন করতে না দেওয়া এবং এককভাবে ইলেকশন করা, এই যে প্রবণতা সৃষ্টি করলো, স্বৈরাচারী প্রবণতা, এটা দেশকে খুব ক্ষতিগ্রস্ত করেছে। জাতীয় মানে স্থানীয় পর্যায়ে স্থানীয় সরকারকে খুব ক্ষতিগ্রস্ত করেছে। কারণ স্থানীয় পর্যায়ে যে উন্নয়নগুলি হয়, যে বিচার ব্যবস্থা, যে অনেক কিছু স্থানীয় এইসব লিডারশিপের মাধ্যমে হয়। আজকে লক্ষ লক্ষ কেস কোর্টের মধ্যে পড়ে আছে। এই লক্ষ লক্ষ কেস আসতো না, কিন্তু এভাবে পড়ে থাকতো না যদি স্থানীয় সরকার যদি সক্রিয় থাকতো। সেখানে অনেক ইউনিয়ন পর্যায়ে অনেক চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিচার আচার করে সমাধান করে, নানা প্রক্রিয়া আছে সেখানে, সেগুলি আর কোর্টে যেতে হয় না। আজকে কোর্টে যাওয়া লক্ষ লক্ষ, প্রায় 40 লক্ষের উপরে কেস পড়ে আছে। তো এই যে ব্যবস্থা, অব্যবস্থাপনা, এগুলো সৃষ্টি হয়েছে স্থানীয় সরকার না থাকার কারণে। এটাকে শক্তিশালী করতে হবে এবং পার্টির ভিতরে যারা নেতৃত্ব করতে চায় তারা করবে, কিন্তু পার্টি যখন সিদ্ধান্ত দিবে যে মিস্টার এক্স ইলেকশন করবে, সে করবে। এইভাবে হওয়া উচিত। এটা হলো গণতান্ত্রিক। জি, আমরা দেখেছি যে অতীত সবসময় যখন যেই দল ক্ষমতায় এসেছে তখন সেই দলের নাম ভাঙে বা অনুপ্রবেশ করে বা অনেকেই, সবাই তো একরকম হয় না, সেই দলের নাম ব্যবহার করে নানা অপকর্মে জড়িয়ে যায়, নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থা তখন নিতে হয়। এই জায়গাটিতে বিএনপির নাম ভাঙে বা বিএনপির নামে যারা অপকর্ম করবে তাদের ব্যাপারে যে কঠোর হওয়া, সেই জায়গাটি একটি বার্তা দরকার কিনা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে? অবশ্যই দরকার আছে। প্রধানমন্ত্রী অল্প সময়ের মধ্যে তো উনি কঠোর মনোভাব নিয়েছেন এই ব্যাপারে। যেমন কি যারা গত পার্লামেন্ট ইলেকশনে যারা পার্টি ডিসিশন ভায়োলেট করে স্বতন্ত্র দাঁড়িয়ে গেছে তাদেরকে এক্সপেল করে দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং এইভাবে পার্টির সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোনো অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি এগুলি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই যে রাস্তাঘাটে যেসব কি বলে যে ফুটপাতে যেসব দোকান আছে সেগুলোর থেকে চাঁদা খায়, এগুলো বন্ধ করতে হবে, কঠোর হস্তে বন্ধ করতে হবে। এখানে আপোষ করলে হবে না। আগে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা করতো, ফ্যাসিস্টের দোসররা করতো, এখন সেটা হ্যান্ড ওভার অন্যরা করতেছে। এগুলি চলবে না। যে যার কাজ করবেন, এসব চাঁদাবাজি বন্ধ করবেন, চাঁদাবাজি চলবে না, এক কথা শেষ। জি, একটু পাশের দেশে একটু দৃষ্টি দিতে চাই। পশ্চিমবঙ্গে বিজেপির শাসন শুরু হচ্ছে, আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। এই যে পশ্চিমবঙ্গের নির্বাচন এবং বিজেপির যে উত্থান, আপনার দৃষ্টিতে কি বলে? পশ্চিমবঙ্গে যে বিজেপির যে উত্থান, এখানে আপনি গভীরভাবে যদি দেখবেন যে তারা যে ভোটার লিস্টটা, সেই ভোটার লিস্ট থেকে প্রায় 91 লক্ষ ভোটার বাদ দিয়েছে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের মূল কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কিছু সেখানে সমস্যার সৃষ্টি হয়। পার্টির নিচের লেভেলের কর্মীরা কিছু চাঁদাবাজি, দুর্নীতি এগুলোতে জড়ায় যায়
সেটাও এই তৃণমূলের অভিযোগ তৃণমূলের অভিযোগ বিরুদ্ধে আছে না, তারা যে ফেরেস্তার মতো কাজ করছে তা তো না। সেজন্য এই সমস্যা মূলত হলো ভোটার 91 লক্ষ যদি ভোটার যদি বাদ না দিত, তাহলে সেখানে তৃণমূল অন্তত 60-65 লক্ষ ভোট ওখান থেকে পেত। তাহলে দেখা যাচ্ছে যে এটা ভোটে factor তাহলে দেখা যাচ্ছে যে তৃণমূলের 100 সিট আছে যেগুলি এই অল্প ভোটের ব্যবধানে বিজেপি জিতেছে। 5000 এভারেজ 5000 ভোটের ব্যবধানে এই প্রায় 100 সিট জিতেছে। তো সেখানে ওই 60 লক্ষ ভোট যদি অ্যাড হতো, তাহলে আর এই 5000 ভোটে এরা পরাজিত হতে হতো, আবার তৃণমূল কংগ্রেসে জয়লাভ করতো। যা হোক, এখন এটা তাদের ব্যাপার, নির্বাচন আমরা তাদের আভ্যন্তরীণ ব্যাপারে কোনো আমাদের হস্তক্ষেপ করা উচিত নয়। কিন্তু আমরা অ্যানালাইসিসের স্বার্থে এখন 2-4টা কথা বলতেছি। কিন্তু আমাদের যেটার স্বার্থ, যে আমি যেতাম যে এই নির্বাচনের সামগ্রিকভাবে বাংলাদেশ ভারত সম্পর্কে যে প্রভাব, আমি সেটা আছে আমাদের যে স্বার্থ, সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আমাদের সাথে ভারতের প্রায় 54টা নদ নদীর আমাদের সংযোগ রয়েছে। এবং আমাদের এখানে ভারতের সাথে যেটা মূল বোঝা পড়া, সেটা হচ্ছে এই পানি নিয়ে, পানির হিসাব নিয়ে, পানির হিস্সা নিয়ে। এবং সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের সাথে চুক্তি করেছিলেন, সে অনুপাতে আমাদেরকে তারা পানি দেয়নি। তার পরবর্তী পর্যায়ে চুক্তি করেছে, ইভেন ফ্যাসিস্ট সরকারও করেছে, কিন্তু সে অনুপাতে আমরা পানি পাইনি, ন্যায্য হিস্সাটা পাইনি। এই আমাদের ন্যায্য হিস্সাটা দিতে হবে। সেখানে আমি বলবো মমতা ব্যানার্জি আমাদের এখানে আমাদের বিপক্ষে ছিল, তার অ্যাকশনগুলি আমাদের বিপক্ষে গেছে পানির ব্যাপারে। যেমন তিস্তা বাঁধের ব্যাপারে ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে তিস্তার ব্যাপারে আমাদের সাথে একটা চুক্তি করে ফেলবে, পানির ব্যাপারে আমাদের সাথে একটা সমঝোতার ভিত্তিতে একটা চুক্তি করে ফেলবে। কিন্তু এই মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে আমাদের সেই তিস্তা চুক্তিটা হয়নি। আজকে দেখেন, এই সরকার যদি আমাদের এই তিস্তার ব্যাপারে আমাদের সাথে চুক্তি করে, তাহলে আমরা ঠিক আছে, এটা আমাদের স্বার্থে করলো, আমরা তাদেরকে মোস্ট ওয়েলকাম। যেমন কি তাদের মেঘালয়ের জলবিদ্যুতের যে বাঁধ তারা তৈরি করছে, এটা বাংলাদেশের জন্য মরণ ফাঁদ হবে, মরণ ফাঁদ। এবং সেই জলবিদ্যুৎকে, মেঘালয়ের জলবিদ্যুৎ এর উন্নয়ন পরিকল্পনা ও প্রত্যাশা বাস্তবায়িত যদি হয়, তাহলে অদূর ভবিষ্যতে মিন্তদু ও কিনসি নদের বুকে অন্তত 60টি জলবিদ্যুৎ প্রকল্প তারা গড়ে তুলবে। এই প্রকল্পগুলি যদি গড়ে তোলে, বাংলাদেশ যে তিস্তার পানির ন্যায্য হিস্সা আমরা চাই, সেটা আর আমাদের সুযোগ হবে না। তো সেই জন্য আমাদের এই সরকার, এই বর্তমান যে শুভেন্দু সরকার হবে, শপথ নেবেন, তিনি যদি বাংলাদেশের এবং ভারতের সাথে সুন্দর সম্পর্ক চান, তাহলে আমাদের এই পানির হিস্সাটার ব্যাপারে উনি মমতা ব্যানার্জির মতো বিরোধিতা করবেন না, আশা করি। শুধু পানির বিষয়টি বলছেন, কিন্তু পুশিনের একটি শঙ্কার কথা, পুশিন করলে আমরা আমাদের সরকার সেটা যেভাবে আইনতভাবে পুশিন করলে প্রতিহত করা, সেটা করবে। অলরেডি আমাদের পঞ্চগড় এলাকাতে আমাদের সৈন্য মোতায়েন করা হয়েছে, এবং আরো বর্ডার এরিয়াতে যেখানে দরকার সেখানে আমাদের বিজেপি, আমাদের বর্ডার গার্ড আছে, তাদেরকে মোতায়েন করবে, প্রয়োজন বোধে সৈন্য মোতায়েন করবে। আমাদের তো সৈন্যবাহিনী রয়ে গেছে, আমাদের অনেক শক্তিশালী সৈন্যবাহিনী, আমাদের বিজেপি অনেক শক্তিশালী এখন। তারপরে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও শক্তিশালী একজন স্বরাষ্ট্রমন্ত্রী। আশা করি সেগুলি আমাদের অসুবিধা হবে না। জি, আপনি জানেন যে ঢাকা দিল্লি বা বাংলাদেশ ভারত সম্পর্কে বরাবরই সীমান্ত হত্যা একটি বড় বিস্ফোরণ, এবং এই যে সীমান্ত হত্যা নানা প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু দিন শেষে কিন্তু বন্ধ হয় না। আজকেও যখন আলাপ করছে, তখন খবর আছে, বিভিন্ন টিভি চ্যানেলে চলছে ব্রেকিং, যে ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক যুবক নিহত। এই যে সীমান্ত হত্যা বন্ধের বিষয়টিতে জোর দেয়া, সেটাও আমাদের সরকার এবং দিল্লির সরকারের মধ্যে একটা সমঝোতা পুষতে হবে, এবং সেটা অতীতে এগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। এসব হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। যদি আমরা সৎ প্রতিবেশী সুলভ আচরণ না করি, তাহলে আমাদের সুসম্পর্ক থাকবে কি করে? আজকে আমাদের 71-এর স্বাধীনতার যুদ্ধে ভারতের যে ভূমিকা, সেটা বন্ধুসুলভ ভূমিকা রেখেছে, অনেক ঐতিহাসিক ভূমিকা রেখেছে, সেটা আমরা ভুলে যাব না। এখন পরবর্তী পর্যায়ে
বা ভারতের যখন যে সরকার থাকে তাকেও বাংলাদেশের প্রতি একটা বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে হবে। এবং বাঙালি জাতি একটা সংগ্রামী জাতি। বাঙালি জাতি কারো অধীনতা, কারো আধিপত্য, পরাধীনতা এগুলো মানবে না, মানে নাই, কখনো মানে নাই। ব্রিটিশরা জেনেছে কিভাবে আমরা এই বাঙালিরা আন্দোলন করেছে, সেই সূর্য সেনের আন্দোলন, প্রীতিলতার আন্দোলন, বহু আন্দোলন। ওই আপনার কাজেই ব্রিটিশরাও জানে, পাকিস্তানি শাসকরাও জানে যে বাঙালি জাতি কত চূড়ান্তভাবে একটা সংগ্রামী জাতি। এবং বিশেষ করে আমাদের এখানে ছাত্র এবং শ্রমিক এই দুই শ্রেণী আন্দোলনের পুরোধা। এই জন্য আমাদের ছাত্র রাজনীতিটাকে যদি সুশৃঙ্খল করতে পারি, আমরা নিয়মতান্ত্রিক করতে পারি, তাহলে আমাদের ছাত্ররাও একটা জাতীয় স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা একটা ফ্যাক্টর, শ্রমিকরাও একটা ফ্যাক্টর। বুঝছেন কথাটা? কাজেই আমাদের এখানে অনেক ষড়যন্ত্র রয়েছে ছাত্রদেরকে মানে মানে বিভিন্নভাবে ডিমোরালাইজ করা এবং তাদেরকে কলঙ্কিত করা। এগুলি এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলতে পারেন। ওই যে আপনি বলছেন যে গেস্ট রুম কালচার, এগুলি গেস্ট রুম কালচার কি জন্য আসবে? এগুলি ষড়যন্ত্রের অংশ। এখানে এদেরকে প্যাট্রোনাইজ করা হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্যাট্রোনাইজ করছে তাদেরকে, বহু বহিরাগতদেরকে হলে মানে রুম দখল করে থাকতে দিছে, তাদেরকে সশস্ত্র অবস্থায় সজ্জিত করছে, তাদেরকে দিয়ে অন্য বিরোধী দলকে দমন করছে এবং সেখানে অনেক নির্যাতন করেছে, হত্যা করেছে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্র, ব্রিলিয়ান্ট ছাত্র, তাকে হত্যা করেছে এবং বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে হত্যা করেছে। এগুলি হচ্ছে পরিকল্পিতভাবে ছাত্র এবং ছাত্র রাজনীতিকে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তারা কলঙ্কিত করেছে। এটা হচ্ছে কারণ হলো এই ছাত্ররা হচ্ছে ভয়ের ব্যাপার। দেখেন না, আলটিমেটলি তারা যেতে হলো কোটা আন্দোলনের ছাত্ররা, এই ছাত্ররাই, কোনো সংগঠন না, এই ছাত্ররাই নেতৃত্বের কোটা আন্দোলন পরিণত হয়ে গেল সরকার পতনের আন্দোলন এবং ফ্যাসিস্ট বিদায় নিল। সেই ফ্যাসিস্ট বিদায় নিয়ে আজকে তারা ভারতে আত্মগোপন করে আছে। এখন ভারতের সাথে যদি আমাদের সুসম্পর্ক করতে হয়, এই ফ্যাসিস্টদেরকে, দোসরদেরকে বাংলাদেশের কাছে হ্যান্ড ওভার করতে হবে। আমি এটাই বলছিলাম যে এবং শেখ হাসিনাকে ভারতে রেখে বা শেখ হাসিনা ইস্যু অমীমাংসিত রেখে কি আসলে ঢাকা দিল্লি সম্পর্কে এগোতে পারে কি? আমি বলছি তাদেরকে বাংলাদেশের কাছে তাদেরকে হ্যান্ড ওভার করতে হবে যে এরা বাংলাদেশের সরকারের বা বাংলাদেশের দৃষ্টিতে এরা আসামির কাঠগড়ায় আসামি। আসুক কোর্টে, তারা ফেস করুক, তারা ভালো কি মন্দ কোর্ট বলুক, বিচারালয় বলুক, বিচারক বলুক, বা সারা পৃথিবী দেখুক। এটাই না হচ্ছে সাহসিকতা। তারা ওখানে বসে ষড়যন্ত্র করবে, সে করবে, একটা ভারতের মতো রাষ্ট্র সে তাদেরকে প্রশ্রয় দিবে, এটা আমরা মানে আমাদের বিবেক এটা কখনো গ্রহণ করতে পারে না। ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে ভারত তো নিজেরাই ভুল করছে কোথায়? ভারতের কনস্টিটিউশনে আছে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, 4টে স্তম্ভ আছে। তো ধর্মনিরপেক্ষতা ভারতের বর্তমান বিজেপি সরকার পালন করে না। তারা বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা, মুসলমানদেরকে হত্যা করতেছে, নির্যাতন করতেছে, উচ্ছেদ করতেছে। তো সেখানে ধর্মনিরপেক্ষতা থাকলো? বরং বাংলাদেশ এখনো মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের সকল মতের লোককে বাংলাদেশ অ্যাকোমোডেট করে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ছিল সকলকে নিয়েই রাষ্ট্র, সকলকে নিয়ে আমরা থাকব। এটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। যে বাঙালি জাতীয়তাবাদ বদলে বাংলাদেশি জাতীয়তাবাদ কেন আসলো? আজকে তারেক রহমানও এই পার্টির ভিতরে এটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে হবে। এই বাংলাদেশি জাতীয়তাবাদ হলো সকল ধর্ম, সকল বর্ণ, সকল গোত্র, ওই হিল ট্র্যাক্স যারা থাকে, ওই সিলেটের যারা মানে উপজাতি, সবাইকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে আমাদের সকলকে আমরা অ্যাকোমোডেট করি। এই জন্যই জিয়াউর রহমানের মহত্ব প্রকাশ পেয়েছে, জিয়াউর রহমানের আন্তরিকতা প্রকাশ পেয়েছে। এবং জিয়াউর রহমান একজন আধ্যাত্মিক শক্তি সম্পন্ন লোক ছিলেন। এটা অনেকেই অত গভীরে যায় না। আমি আপনাকে বলছি, আজও দেখেন তার মাজারে হাজার হাজার নারী পুরুষ যাচ্ছে। এর কারণ কি? কারণ হচ্ছে জিয়াউর রহমানের একটা আধ্যাত্মিক শক্তি ছিল, একটা ঐশ্বরিক শক্তি তার মধ্যে ছিল। এই আধ্যাত্মিক শক্তির কারণে জিয়াউর রহমানের প্রতি গড ব্লেসিং যেটা ছিল। এবং
এটা আমি বহু আগ থেকে সেটা অনুধাবন করেছি। জি। আমরা যে জায়গাটিতে ছিলাম, এই যে ঢাকা দিল্লি সম্পর্ক, আমরা বারবারই একটি কথা বলি যে এই সম্পর্কটি হতে হবে ন্যায্যতার, সমমর্যাদার। এই জায়গাটিতে মানে এই জায়গাটি নিশ্চিত করতে আপনার পরামর্শ? ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে হলে আপনার রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে। ভারতও একটা সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশও একটা সার্বভৌম রাষ্ট্র। এই সার্বভৌমত্বের প্রতি আপনার সম্মান দেখাতে হবে, জনগণের প্রতি সম্মান দেখাতে হবে, কোনো ব্যক্তির প্রতি নয়, কোনো দলের প্রতি না। আপনি জনগণকে সম্মান করতে হবে। জনগণ হচ্ছে সার্বভৌম, এবং এই জনগণ সার্বভৌম। এই জনগণে আবার নির্বাচনের মধ্যে সার্বভৌম পার্লামেন্ট গড়ে তোলে। যেমন এখন আমাদের যে পার্লামেন্ট, এটা সার্বভৌম পার্লামেন্ট, সার্বভৌম পার্লামেন্ট। এখন আপনি বলতে পারেন যে এই পার্লামেন্টে যারা আছে তারাও তো আবার বিভিন্ন রকম হুমকি ধুমকি দিচ্ছে, আন্দোলন করবে, 16 দিনে সরকার পতন করবে। না, এত সোজা না। জামাত ইসলাম এটা ভুল পথে যাচ্ছে। এখানে আলটিমেটলি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ স্বৈরাচারী শক্তি, ফ্যাসিস্ট শক্তি হচ্ছে, শক্তির বিরুদ্ধে বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি এবং অন্যান্য ছোট ছোট সকল জাতীয়তাবাদী শক্তিকে, যদি পেশাভিত্তিক যে রাজনীতি যারা তাদেরকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে রুখে দাঁড়াইতে হবে। এমন একদিন আসবে এখানে সেই রাজনীতি ভবিষ্যতে হবে। সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যা বলবেন পার্লামেন্টে বলবেন, আলোচনা সমালোচনা করে সেখানে সমাধান করবেন। এই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব পার্লামেন্টে যে বক্তব্য দেন, কত সুন্দর বক্তব্য দেন, উপস্থাপনা, তার সাংবিধানিক ভাবে তার যে বক্তব্য, এটা উজ্জ্বল বক্তব্য এবং এটা ইতিহাস হয়ে থাকবে। এবং এখান থেকে অন্যান্য বিরোধী দলকে শিখতে হবে। আজকে তারা অধিকাংশ নতুন সদস্য এসেছেন, তাদেরকে সংবিধান পড়তে হবে, পার্লামেন্টারি সিস্টেম বুঝতে হবে, উপস্থাপনা বুঝতে হবে, উপস্থাপন কীভাবে করতে হবে, সমস্যার সমাধান কীভাবে করতে হবে। শুধু বাংলাদেশের সংবিধান না, তারা আজকে ভারতের সংবিধান, নেপালের সংবিধান, ব্যাংককের সংবিধান, বিভিন্ন দেশে ব্রিটিশ সংবিধান পড়তে হবে। বিভিন্ন নেতাদের বক্তৃতা তারা পড়তে হবে, জানবে। তখন এইভাবে কীভাবে আমরা পার্লামেন্টে উপস্থাপন করবো নিজেদেরকে। নতুন তো অবস্থা, তো এটা চলতে চলতে তারাও গড়ে উঠবে আশা করি। জি, সবশেষে অনুষ্ঠান একেবারে শেষে একটু আলোচনা করতে চাই যুক্তরাষ্ট্র ইরান পরিস্থিতি। যে শান্তি আলোচনার এক ধরনের আলোচনা যখন টেবিলে কথা হচ্ছে, ঠিক তখন আবার গতকাল হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলা। এই পরিস্থিতি আসলে দিন শেষে কোন দিকে যাচ্ছে? হরমুজ প্রণালী গুরুত্বপূর্ণ। এই হরমুজ প্রণালীকে ঘিরে তো আমাদের যে তেলের সমস্ত দাম বেড়ে গেছে। যা হোক, আমাদের এখানে তো এখন সরকার মানে খুব সুন্দরভাবে অন্তত তেলের সমস্যাটার কিছুটা সমাধান করেছেন। আগে যেভাবে আপনার পেট্রোল পাম্পগুলোতে 5-6 ঘন্টা ব্যাপী লাইন ধরেছে, এখন আর লাইন নাই, দেখবেন সেখানে এখন আর লাইন নাই। অর্থাৎ আমাদের সরকার এটা অত্যন্ত মানে সুন্দরভাবে সেটা ব্যবস্থা গ্রহণ করেছেন। এত সমস্যা থাকার পরও, এত বেশি দাম দিয়ে কেনার পরও আমি মনে করি এই জন্য সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তেলের সমস্যার উনি সমাধান করেছেন। তবে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, সেটা আমাদের গ্রহণ করতে হবে। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমি মনে করি সোলার এনার্জি নিয়ে আসতে হবে। অন্য দেশের দিকে যদি তাকিয়ে দেখুন, সোলার এনার্জিতে কোনো দেশ 20-30% কন্ট্রিবিউট করে। আমাদের এখানে মাত্র 1% আমরা সোলার এনার্জি থেকে পাই। এমন ব্যবস্থা নিতে হবে যাতে আমাদের গ্রামীণ পর্যায়ে যেমন কি কৃষিকাজে যে বিদ্যুৎ ব্যবহার, এটা সোলার এনার্জি থেকে আমরা করতে পারি। প্রতি বাসায় বাড়িতে আমরা সোলার এনার্জি থেকে বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারি। এবার গ্রামে যখন সোলার এনার্জিটা ছড়িয়ে দেওয়া হবে, এবং শহরে আপনার বিভিন্ন যে বিল্ডিংগুলি হয়, তখন সেখানে অন্তর্ভুক্ত করতে হবে যে আপনার সোলার এনার্জি ব্যবস্থা গ্রহণ করবেন। তা নাহলে আপনার বিল্ডিংয়ের যে অনুমোদন দেওয়া হবে না। তখন দেখবেন যে শহরও গড়ে উঠছে। ইন্ডাস্ট্রিগুলোতে দিতে হবে যে আপনি ইন্ডাস্ট্রিতে সোলার এনার্জি গড়ে তোলেন। দেখবেন যে তখন প্রায় 30-40% সোলার এনার্জি থেকে আমরা বিদ্যুৎ পেয়ে যাচ্ছি। ছোট করে যুক্তরাষ্ট্র ইরান পরিস্থিতি আসলে কোন দিকে? যুক্তরাষ্ট্র ইরান পরিস্থিতি হলো মূলত যুক্তরাষ্ট্রের, আমি মনে করব যুক্তরাষ্ট্রের কতগুলি ভুল সিদ্ধান্তের কারণে এটা হচ্ছে এবং এই যুদ্ধটা হচ্ছে। এবং যুক্তরাষ্ট্র একটা সুপার পাওয়ার, তার বিহেভিয়ার অন্যরকম হওয়া উচিত ছিল। এখনো সময় আছে যুক্তরাষ্ট্রকে
সমঝোতায় পুষতে হবে, শান্তিপূর্ণ সহাবস্থানের সুযোগ দিতে হবে সারা যেন দুনিয়াকে। পুরো বিশ্বে যেন শান্তি হ্যাঁ, ফিরে শান্তি আছে আসে। এবং যুক্তরাষ্ট্র সারা বিশ্বকে কন্ট্রিবিউট করে, সেখান থেকে হাত গুটাই নিলে চলবে না। আগে তাকে জাতিসংঘের টাকা দিত, ইউনিসেফের টাকা দিত, ইউএনডিপি টাকা দিত, তারপরে ক্লাইমেটের টাকা দিত, সব জায়গা থেকে মুখ এখন ফিরে সব টাকা বন্ধ করে দিয়েছে। না, যুক্তরাষ্ট্র যেমন বড় রাষ্ট্র, তার দায়িত্ব বেশি, তাকে সে টাকা দিতে হবে আবার, জি, এবং সারা দুনিয়াকে কন্ট্রিবিউট করতে হবে। তা না হলে মনে রাখবেন ডলারের পতন ঘটবে আবার, এবং চীনের যে মুদ্রা, হ্যাঁ, তার উত্থান ঘটবে। উত্থান ঘটে গেছে অলরেডি, চীনের অর্থনীতির উত্থান ঘটে গেছে। এখন চীনের একটা কাজ করতে হবে, তাদের যে রিজার্ভ, আমেরিকা যেমন কি ডলার রিজার্ভ, ফেডারেল রিজার্ভ ব্যাংকে যেমন কি কন্ট্রোল করে, এভাবে চীন যদি ওই রিজার্ভ ব্যাংক গড়ে তুলতে পারে, তাহলে চীনের অর্থনীতি ও ভবিষ্যতে একটা শক্তিশালী ফ্যাক্টর। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি আবুল কাসেম চৌধুরী, আপনাকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।